ভাবা যায় একটা সময় ছিল যখন ইরান আর ইসরায়েল ছিল একে অপরের বন্ধু। হ্যাঁ, ঠিকই শুনছেন, মধ্যপ্রাচ্যের এই দুই শক্তিধর দেশ ছিল মিত্র। কিন্তু কিভাবে এই বন্ধুত্ব এমন চরম শত্রুতায় বদলে গেল? চলুন আজ সেই অবিশ্বাস্য গল্পটাই জানা যাক। একদিকে দেখুন তাদের অতীত, কি দারুণ বন্ধুত্ব। তারা একসাথে ব্যবসা করত, এমনকি গোপনে সামরিক লেনদেনও চলত। আর অন্যদিকে আজকের অবস্থাটা দেখুন, তারা একে অপরকে একেবারে ধ্বংস করে দিতে চায়। কি অদ্ভুত, তাই না? এই চরম বৈপরীত্যটাই আমরা আজ বোঝার চেষ্টা করব। তো আসল প্রশ্নটা হলো, কি এমন হলো যে সবকিছু এভাবে উল্টে গেল, মিত্র থেকে সরাসরি শত্রু? এই সহজ দেখতে প্রশ্নটার উত্তর কিন্তু বেশ জটিল, আর সেই উত্তরটাই আমরা আজ খুঁজে বের করব। এই পুরো গল্পের মোড় ঘুরে যায় একটা নির্দিষ্ট বছরে, বলতে পারেন একটা ঐতিহাসিক মুহূর্ত যা ইরান আর ইসরায়েলের সম্পর্ককে চিরদিনের জন্যই বদলে দিয়েছিল। হ্যাঁ, ১৯৭৯ সালের সেই ইসলামিক বিপ্লব, এটাই ছিল সেই টার্নিং পয়েন্ট। এই বিপ্লবটা শুধু ইরানের সরকারকেই বদলে দেয়নি, এটা পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার খেলাটাই পাল্টে দিয়েছিল। আর ঠিক তখন থেকেই শুরু হয় তাদের আজকের এই সংঘাতের গল্প। ব্যাপারটা একটু ভাবুন, বিপ্লবের আগে ছবিটা ছিল একদম অন্যরকম। তারা ছিল কৌশলগত পার্টনার, মানে ইরান দিত তেল আর তার বদলে ইসরায়েল দিত অত্যাধুনিক প্রযুক্তি। কিন্তু বিপ্লবের পরেই সব শেষ। ইরানের নতুন সরকার তাদের আদর্শের জায়গা থেকে ইসরায়েলকে সরাসরি শত্রু ঘোষণা করে দিল। আর ব্যাস, সেখান থেকে শুরু হলো সরাসরি শত্রুতা। কিন্তু মজার ব্যাপার হলো, এই শত্রুতা ঘোষণার পরেও কিন্তু সরাসরি কোনো যুদ্ধ শুরু হয়নি, বরং শুরু হলো এক অন্যরকম লড়াই, একটা অদৃশ্য ছায়ার আড়ালের যুদ্ধ। এখন প্রশ্ন হলো, এই ছায়া যুদ্ধটা ঠিক কী জিনিস? চলুন একটু গভীরে ঢোকা যাক। মানে অবাক করার মতো ব্যাপার, তাই না? সরাসরি কোনো যুদ্ধ হচ্ছে না, অথচ দশকের পর দশক ধরে একে অপরের বিরুদ্ধে লড়াই চলছে। কিভাবে সম্ভব এটা? এর উত্তরটা লুকিয়ে আছে একটা বিশেষ যুদ্ধ কৌশলের মধ্যে। এই কৌশলটাকেই বলে প্রক্সি ওয়ার। মানেটা খুব সহজ। ইরান নিজে সরাসরি ইসরায়েলের সাথে লড়াই না করে হামাস বা হিজবুল্লাহর মতো বিভিন্ন গ্রুপকে সমর্থন দেওয়া শুরু করল, অস্ত্র, টাকা, ট্রেনিং সবকিছু। আর এই গ্রুপগুলোই ইরানের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়তে লাগল। এভাবেই তারা সরাসরি মাঠে না নেমেও একে অপরের সাথে যুদ্ধ চালিয়ে গেছে। আর এই ছায়াযুদ্ধটা কিন্তু শুধু এই প্রক্সি গ্রুপগুলো দিয়েই চলেনি। এর আরও অনেকগুলো ফ্রন্ট ছিল। যেমন ইরানের পারমাণবিক কর্মসূচি নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হতো। আবার চলত সাইবার অ্যাট্যাক, মানে একে অপরের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে হামলা। আর হ্যাঁ, সবচেয়ে বড় যে লড়াইটা ছিল, সেটা হলো মধ্যপ্রাচ্যের তেলের ওপর কার নিয়ন্ত্রণ থাকবে তা নিয়ে। কিন্তু দেখুন, কোনো কিছুই তো আর চিরকাল ছায়ার আড়ালে থাকে না, তাই না? একসময় এই লুকানোর যুদ্ধটাও প্রকাশ্যে চলে আসে, আর তখনই পরিস্থিতি হয়ে ওঠে আরও অনেক বেশি বিপজ্জনক। এই টাইমলাইনটা দেখলে পুরো ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ৫০-এর দশক থেকে ৭৯ পর্যন্ত ছিল বন্ধুত্ব, ৭৯-তে হল বিপ্লব। তারপর ৮০-এর দশক থেকে ২০২৩ পর্যন্ত চলল সেই ছায়া যুদ্ধ। আর তারপর ২০২৪ সাল, এই প্রথম ইরান সরাসরি ইসরায়েলের ওপর মিসাইল আর ড্রোন দিয়ে হামলা করল। আর এর জবাবে ২০২৫-২৬ সালে মার্কিন ইসরায়েলি যৌথ হামলা হয়, যা সংঘাতকে এক নতুন আরও ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে যায়। আর যখনই এই লড়াইটা প্রকাশ্যে এলো, এর আঁচ কিন্তু শুধু এই দুটো দেশের মধ্যে আটকে থাকেনি। ঠিক যেন একটা দাবানলের মতো এটা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ল। ইয়েমেনের হুতি, লেবাননের হিজবুল্লাহ সবাই এতে জড়িয়ে পড়ল। এর ফল কি হলো? বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে গেল, ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার জোগাড়, আর একটা বড়সড় আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি হলো। কিন্তু এই যে এত কিছু হচ্ছে, এর মূলে আসলে কি? চলুন এবার সেই ক্ষমতার লড়াইয়ের একেবারে কেন্দ্রে যাওয়া যাক। তো সবার মনে এখন একটাই প্রশ্ন, এই যুদ্ধ কি কখনো শেষ হবে? এর কি কোনো সমাধান আছে? উত্তরটা পেতে হলে আমাদের বুঝতে হবে দুই দেশ আসলে কি চায়। অনেকে ভাবেন এটা হয়তো শুধু ধর্ম বা রাজনীতির লড়াই, কিন্তু না, ব্যাপারটা তার চেয়েও অনেক গভীর। এর মূলে রয়েছে ক্ষমতা, নিরাপত্তা আর পুরো অঞ্চলে নিজের প্রভাব প্রতিষ্ঠা করার এক তীব্র প্রতিযোগিতা। ব্যাপারটা একদম সহজ করে বললে, ইরান চায় পুরো মধ্যপ্রাচ্যে তার প্রভাব আর আধিপত্য প্রতিষ্ঠা করতে। আর অন্যদিকে ইসরায়েলের একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা, নিজের নিরাপত্তা নিশ্চিত করা। এখন দেখুন, এই দুটো লক্ষ্য যখন মুখোমুখি হয়, তখন সংঘাত তো হবেই। শেষ পর্যন্ত ইরান আর ইসরায়েলের এই লম্বা সংঘাতের গল্পটা আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, ইতিহাস শুধু অতীতের গল্প নয়, এটা ভবিষ্যতের জন্য একটি সতর্কবার্তা।
কারণ ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা না নিই তাহলে ভবিষ্যৎ কিন্তু আরও অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।